বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য আসছে, ট্রাম্পের বার্তা। ইরান ও রাশিয়ার অস্ত্র সংযোগ কতটা গভীর? এই মুহূর্তে ইরান যেন একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করছে। একদিকে দেশের ভেতরে ভয়াবহ সরকার বিরোধী আন্দোলন, অন্যদিকে বাইরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চাপ। এই প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানিদের উদ্দেশ্যে এমন এক বার্তা দিয়েছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প কি বললেন ইরানিদের? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানের জনগণের উদ্দেশ্যে লিখেছেন, ইরানের দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন, হত্যাকারী ও নিপীড়কদের নাম সংরক্ষণ করুন, তাদের চড়া মূল্য দিতে হবে, সাহায্য আসছে, এখানেই শেষ নয়। ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন, ইরানি বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। অর্থাৎ এখনই আর কোনো কূটনৈতিক আলোচনা নয়, সাহায্য আসছে, কিন্তু কী ধরনের সাহায্য, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ট্রাম্প সাহায্য শব্দটি ব্যবহার করলেও সামরিক সহায়তা, অর্থনৈতিক সহায়তা নাকি কূটনৈতিক চাপ, এ বিষয়ে তিনি একেবারেই কিছু পরিষ্কার করেননি। তবে ইরানের ইতিহাস জানলে বোঝা যায় এই ধরনের বক্তব্য দেশটির শাসক গোষ্ঠী বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবেই দেখে। ইরানি পরিস্থিতি কতটা ভয়াবহ? ইরানি কর্তৃপক্ষই স্বীকার করেছে, গত 2 সপ্তাহের বিক্ষোভে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। বিক্ষোভের শুরুটা হয়েছিল গত 28 ডিসেম্বর তেহরানের কয়েকটি বাজারে ছোট অর্থনৈতিক প্রতিবাদ দিয়ে, কিন্তু খুব দ্রুত সেটি ছড়িয়ে পড়ে পুরো দেশে। কারণগুলো ছিল স্পষ্ট: লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, ভয়াবহ মুদ্রাস্ফীতি, ইরানি রিয়ালের ভয়ঙ্কর দরপতন, কর্মসংস্থানের অভাব। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইরানের শেষ শাহ এর ছেলে রেজা পাহলভি বিদেশ থেকে সরকার বিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানান। ট্রাম্প কি সত্যিই হস্তক্ষেপ করতে যাচ্ছেন? ট্রাম্প এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের শাসকরা যদি বিক্ষোভকারীদের হত্যা করে, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। এখন যখন নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, তখন অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্প হয়তো হস্তক্ষেপের সিদ্ধান্তের দিকেই এগোচ্ছেন। তবে সামরিক নাকি অন্য কোনো পথে, তা এখনো অনিশ্চিত। এবার আসি বড় প্রশ্নে, ইরান কি সত্যিই রাশিয়াকে পাহাড় সম অস্ত্র পাঠিয়েছে? এক পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তার মূল্যায়ন অনুযায়ী 2021 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইরান রাশিয়ার কাছে প্রায় $2.7 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে। এর মধ্যে রয়েছে শত শত ফাতা 360 স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রায় 500টি অন্যান্য স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, প্রায় 200টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধের পর সম্পর্ক আরও গভীর। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়া পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞায় পড়ে। তখনই ইরান হয়ে ওঠে রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। এর আগে ইরান সরবরাহ করেছিল শাহেদ 136 কামিকাজে ড্রোন। সেই প্রযুক্তি দিয়ে রাশিয়া তৈরি করছে গেরান 2 ড্রোন। এই ড্রোনগুলো ইউক্রেনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কেন ইরান রাশিয়ার এত কাছাকাছি? কারণটা খুব সোজা। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার, দুই দেশই যুক্তরাষ্ট্রের বিরোধী, দুই দেশই একে অপরকে প্রয়োজন হিসেবে দেখছে। 2025 সালের জানুয়ারিতে তারা কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে, যদিও সেখানে সরাসরি পারস্পরিক প্রতিরক্ষার ধারা নেই। ইসরায়েল নজর রাখছে ইরানের প্রতিটি পদক্ষেপের উপর। রয়টার্সের 3টি সূত্র জানিয়েছে, তেল আবিব সতর্ক অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই প্রবেশ করতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরায়েলে জরুরি নিরাপত্তা বৈঠক হয়েছে, আর সেই দরজার পিছনে চলে একটি গুরুত্বপূর্ণ ফোন কল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন এবং ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই তথ্য একজন ইসরায়েলি সূত্র জানিয়েছে, যিনি কথোপকথনের সময় সেখানে উপস্থিত ছিলেন। মার্কিন একজন কর্মকর্তা কলের সত্যতা নিশ্চিত করেছেন, তবে আলোচ্য বিষয় প্রকাশ করেননি। ইরানের রাজধানী তেহরান আগুনে ঝুলছে। নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। দি ইকোনমিস্টের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি ইরান ইসরায়েলের উপর হামলা চালায় তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল এখনও সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়নি, তবে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের কারণে দুই দেশের সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কিন্তু ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র নাগরিক প্রয়োজনে।
1948 সাল থেকে ইরান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না। সেই সময় থেকে দুই শত্রু ছায়ার যুদ্ধে লিপ্ত। 2025 সালে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গত জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। আশ্চর্যজনক এই হামলা 12 দিনের পূর্ণ যুদ্ধের সূত্রপাত করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেয়। B2 বোমারু পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়। এই অবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। ইরান কি খাদের কিনারায়? ইসরায়েল কি প্রস্তুত? আর যুক্তরাষ্ট্র কি ব্যবস্থা নেবে? ওয়াশিংটন পরবর্তী পদক্ষেপের কথা বিবেচনা করছে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল। জাতীয় বিক্ষোভের কারণে ট্রাম্প নতুন সামরিক পরিকল্পনার উপর অবহিত হয়েছেন। প্রেসিডেন্টের কাছে নানা বিকল্প উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে তেহরানের মধ্যে নির্দিষ্ট নিখুঁত হামলার পরিকল্পনা রয়েছে। কিছু পরিকল্পনা শুধু সামরিক লক্ষ্য নয়, রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীকগুলোকে নিশানা করে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি দিয়েছেন সরকার পিছু হটবে না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে কোনো হামলা সম্ভবত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে টার্গেট করবে। কিন্তু পেন্টাগন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সামরিক কমান্ডাররা সতর্ক করেছেন হামলা ব্যর্থ হলে ইরানিদের মধ্যে খামেনির প্রতি সমর্থন বাড়তে পারে বা মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য ও কূটনীতিকদের বিরুদ্ধে প্রতিশোধ হতে পারে। কূটনৈতিক চাপও বেড়ে চলেছে। মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তারা ইরান, গাজা ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নতুন একটি গোয়েন্দা তথ্য সামনে এসেছে। এতে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো ইতিমধ্যেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যদি বিক্ষোভ এতটাই তীব্র হয় যে তার ক্ষমতা নিয়ন্ত্রণ ভেঙে পড়তে শুরু করে তাহলে খামেনির একটি বিকল্প পালানোর পরিকল্পনা রয়েছে। 86 বছর বয়সী এই নেতা নাকি তেহরান ছাড়তে প্রস্তুত থাকবেন। সঙ্গে থাকবে তার খুব ঘনিষ্ঠ একটি ছোট দল। এই দলে সর্বোচ্চ 20 জন থাকতে পারে, যাদের মধ্যে রয়েছেন তার পরিবার, ঘনিষ্ঠ সহকারী এবং তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোস্তফা খামেনি। গোয়েন্দা সূত্র বলছে যদি নিরাপত্তা বাহিনী আদেশ মানতে অস্বীকৃতি জানায়, দল ত্যাগ শুরু করে বা ভেঙে পড়ে, তাহলে এই পরিকল্পনা কার্যকর হবে। আর সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে একটি নাম, মস্কো। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বেনি সাপ্তি টাইমসকে বলেন বাস্তবে খামেনির যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্রদ্ধা করেন এবং তেহরান ও মস্কোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুব গভীর। এই পালানোর পরিকল্পনাটি নাকি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘটনার আদলে তৈরি। 2024 সালের ডিসেম্বরে যখন বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছে যায় তখন আসাদ রাশিয়ায় পালিয়ে যান। একইভাবে খামেনির পরিকল্পনায় রয়েছে আগেই ঠিক করা রুট, বিদেশে সম্পদ সরানো, নগদ অর্থ এবং বিদেশে থাকা সম্পত্তিতে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা। খামেনির আর্থিক শক্তিও বিশাল। ধারণা করা হয় তিনি সি-টেড নামের আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। 2013 সালে রয়টার্স এই প্রতিষ্ঠানের সম্পদের মূল্য প্রায় $95 বিলিয়ন বলে উল্লেখ করেছিল। তার অনেক ঘনিষ্ঠ সহযোগীর পরিবার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে বসবাস করছে। এই তথ্যগুলো সামনে এসেছে এমন এক সময় যখন ইরানে বিক্ষোভ চলছে। এর মূল কারণ অর্থনৈতিক বিপর্যয়, ভয়াবহ মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ। তেহরান ছাড়াও বহু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এমনকি পবিত্র শহর কোমেও। গত বছরের 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর থেকে খামেনিকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল বলা হচ্ছে। ওই যুদ্ধে ইরানের বহু মিত্র শক্তি ক্ষতিগ্রস্ত হয়। তখন খামেনি দিনের পর দিন বাংকারে লুকিয়েছিলেন, কারণ ইসরায়েলি হামলায় বহু শীর্ষ রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহত হন। বিশ্লেষকরা বলছেন এতে তার মধ্যে বেঁচে থাকার প্রবল মানসিকতা আরও গভীর হয়েছে। তিনি খুব কম জনসম্মুখে আসছেন এবং চলমান বিক্ষোভ নিয়ে প্রায় নীরব। তবে গোয়েন্দারা বলেন কঠোর আদর্শবাদী হলেও খামেনি বাস্তববাদী। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রয়োজনে তিনি পিছু হটতেও প্রস্তুত। 1939 সালে মাশহাদে জন্ম নেয়া খামেনি একজন বিপ্লবী কর্মী থেকে রাষ্ট্রপতি এবং পরে সর্বোচ্চ নেতা হন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি আর ভেতরের অস্থিরতার মাঝে এখন প্রশ্ন একটাই, খামেনি ক্ষমতায় টিকে থাকবেন নাকি একদিন পালাতে বাধ্য হবেন? খামেনি বলেন আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি, কর্মকর্তাদেরও কথা বলা উচিত, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন। এটা শত্রুর ষড়যন্ত্র, আমরা হার মানব না।
ইরানে তো প্রতিবাদে মানুষ মারা গেছে, আপনি বলেছিলেন আমরা লকড অ্যান্ড লোডেড, মানে প্রস্তুত। তাহলে সেই সীমারেখাটা কোথায় যেখানে যুক্তরাষ্ট্র এই প্রতিবাদে সরাসরি জড়াবে? এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র বলে তারা বিষয়টি দেখছে, খুব কাছ থেকে নজর রাখছে। যদি আগের মতো মানুষ হত্যা শুরু হয় তাহলে ইরানকে খুব কঠোরভাবে জবাব দিতে হবে, এমনই ইঙ্গিত দেওয়া হয়। এরই মধ্যে ইরানের ভেতরে সরকার ঘোষণা দেয় ২০ মে থেকে একটি পরিকল্পনা কার্যকর হবে। জনগণের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে, যাতে মানুষ মাসে মাসে তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এই অর্থ জনগণকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার দাবি করছে সব ইরানি নাগরিকই এই অর্থ পেয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদেশি মুদ্রার দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, বিনিময় হারের কোনো স্থিরতা নেই, প্রতিদিন দাম ওঠানামা করছে। এর ফলে ব্যবসায়ী ও দোকানদাররা কাজ করতে পারছেন না। সরকারের দাবি এটা স্বাভাবিক নয়, এটা শত্রুপক্ষের কাজ। সরকার বলছে শত্রুরা টাকা দিয়ে বা উস্কানি দিয়ে কিছু লোককে ব্যবসায়ীদের পেছনে লাগিয়েছে, যারা ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সরকারের ভাষায় এখানে একটি পার্থক্য আছে। তারা বলে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা যায়, কর্মকর্তাদের উচিত তাদের কথা শোনা, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করতে হবে, শত্রুর সামনে মাথা নত করা হবে না। জনগণের সমর্থনে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে, এটাই সরকারের অবস্থান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন আমরা শত্রুর কাছে মাথা নত করব না, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে পাল্টা জবাব দেন, ইন ইয়োর ড্রিমস। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। কিন্তু ইরানের ভেতরে বিষয়টি শুধু কথার লড়াই নয়, দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খামেনি আরও কঠোর হন। তিনি প্রতিবাদকারীদের নাগরিক নয়, বরং দাঙ্গাবাজ বলে আখ্যা দেন। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন দমন করতে। তিনি বিদেশি শক্তিকে দায়ী করেন এবং বলেন ইরান পিছু হটবে না। বাজারের ব্যবসায়ীরা ঐতিহাসিকভাবে ইসলামী ব্যবস্থার সমর্থক বলে সরকার দাবি করে। সরকার স্বীকার করে ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি ভুল নয়। মুদ্রার অবমূল্যায়ন, ডলারের অস্থির দাম ব্যবসা করা অসম্ভব করে তুলেছে। কিন্তু সরকারের অভিযোগ এই বৈধ ক্ষোভকে কাজে লাগিয়ে কিছু শক্তি দেশ অস্থিতিশীল করতে চাইছে। এটাকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ২৫টি প্রদেশের ৬০টি শহরের ১৭০টির বেশি স্থানে। কুর্দি রাজনৈতিক গোষ্ঠীগুলো দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন সংযম দেখাতে বলছে, সংলাপ চাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানকে আরও চাপে রেখেছে। এই চাপ আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ইলন মাস্ক বলেন এটা সব স্বৈরশাসকদের জন্য বার্তা। ট্রাম্প প্রশাসন বলে তারা শক্তির মাধ্যমে শান্তি চায়। আমেরিকা ফার্স্ট নীতির কথা পুনরায় বলা হয়। কারাকাস থেকে তেহরান ক্ষমতার পরীক্ষা চলছে। প্রশ্ন একটাই, ক্ষমতায় টিকে থাকতে ইরানের নেতৃত্ব কতদূর যাবে? ইরানে বিক্ষোভের 5টি বিষয় যা জানা জরুরি। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলোর পেছনে কী কারণ এবং এগুলো কোথায় পৌঁছাতে পারে? রিপোর্ট আল জাজিরার। জীবনযাত্রার খরচ নিয়ে উদ্বেগ বাস্তব। ইরান বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ দেশগুলোর মধ্যে একটি। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দেশটির আমদানির উপর নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করছে এবং মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়িয়েছে, খাদ্যপণ্যের দাম গড়ে গত বছরের তুলনায় ৭২% বেড়েছে। দুধের দাম এই বছর ৬ গুণ এবং অন্যান্য জিনিসের দাম 10 গুণের বেশি বেড়েছে। বিক্ষোভগুলো বড় আকারে। শুধু তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদারদের অর্থনৈতিক প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন নতুন বছরের আগেই ইরানের ৩১ প্রদেশের অন্তত ১৭ প্রদেশে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে অংশ নিয়েছে এবং নিরাপত্তা বাহিনী কিছু জায়গায় জোরপূর্বক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের গর্ডেগানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন মারা গেছে, আরও ৩ জন আজনা এবং 1 জন কুহদাস্টে মারা গেছে। সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা বোঝা কঠিন। তেহরানের পূর্ববর্তী কঠোর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া পেজেশকিয়ান সরকার সরাসরি দমন অভিযান চালাতে না দিয়ে বৈধ দাবিগুলো শোনার প্রস্তুতি দেখাচ্ছে। বিক্ষোভকারীদের উদ্বেগ মোকাবিলায় সরকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। আব্দুল নাসের হেম্মাতি রিয়ালের পতনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার উচ্চশিক্ষা মন্ত্রণালয় তেহরান বিশ্ববিদ্যালয় এবং 2টি প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থাপনা কর্মকর্তাদের সরিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের অপসারণের কারণ ছিল সম্প্রতি ছাত্র বিক্ষোভ মোকাবিলায় ব্যর্থতা এবং আচরণগত সমস্যা। অতীতে ব্যাপক বিক্ষোভ ঘটেছে।
সালে 22 বছর বয়সী মাহসা আমিনীর আটককালে মৃত্যুর পর ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়ায়। আমিনীর জানাজার পর পশ্চিমের শহর সাককেজে মহিলারা তাদের হিজাব খুলে প্রতিবাদ জানায়, যা পরে দেশের অন্যান্য অঞ্চলে ছড়ায়। সরকারের নিষ্ঠুর প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করা হয়েছে এবং মানবাধিকার সংস্থার মতে শতাধিক মানুষ অবৈধভাবে নিহত হয়েছে। 2024 সালে জাতিসংঘের বিশেষজ্ঞদের তদন্তে সরকারের প্রতিক্রিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তেহরান কর্তৃপক্ষ মিথ্যা এবং পক্ষপাতমূলক বলে অস্বীকার করেছে। মোরালিটি পুলিশ 2022 সালের ডিসেম্বর সাময়িকভাবে স্থগিত করা হয়, তবে পরের বছর পুনরায় প্রতিষ্ঠা করা হয়। তবে হিজাবের নিয়মাবলী এখন তুলনামূলকভাবে শিথিল। বিক্ষোভ আরও তীব্র হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান যদি শান্তিপ্রিয় প্রতিবাদীদের হত্যা করে, আমেরিকা তাদের উদ্ধার করবে। আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফার্সি সোশ্যাল মিডিয়ায় প্রাক বিপ্লবী ইরানি প্রতিকৃতি পোস্ট করেছে, যেখানে সিংহ সূর্যের ওপর হাত রেখে ঘড়ির দিকে তাকাচ্ছে। পোস্টে লেখা ছিল, অন্ধকারের বিরুদ্ধে লড়তে ইরানি সিংহ ও সিংহিনীর উদয়। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলা এবং লেবাননের হিজবুল্লাহকে টার্গেট করার আলোচনা করেছেন। ইরান জানিয়ে দিয়েছে, ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর যে কোনো নির্মম আগ্রাসনের উত্তর হবে কঠোর এবং প্রতিরোধমূলক। নিউ ইয়র্ক, বরফের শহর, ইতিহাসের শহর, আর এখন রাজনীতির নতুন মানচিত্র। 2026 সালের প্রথম সকাল। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু নিউ ইয়র্কে বদলেছে তার চেয়েও বেশি কিছু। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে দাঁড়িয়ে এক তরুণ রাজনীতিক বলছেন, আজ থেকে আমাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এই কণ্ঠস্বর জোহরান মামদানি, 34 বছর বয়সী এক গণতান্ত্রিক সমাজতন্ত্রী, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। আর সেই মানুষটি যিনি শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলপন্থী একটি নির্বাহী আদেশ বাতিল করে বুঝিয়ে দিলেন, এটি শুধু ক্ষমতা বদলের গল্প নয়, এটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। হিমাঙ্কের নিচে তাপমাত্রা -10 ডিগ্রি, তবু হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিটি হলের সামনে। কেউ পতাকা হাতে, কেউ সন্তান কোলে, কেউ আবার কেবল ইতিহাসের সাক্ষী হতে। নিউ ইয়র্ক যেন সেদিন আরেকবার প্রমাণ করল, এই শহর কেবল ইট পাথরের নয়, এই শহর মানুষের। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি। মুহূর্তটি ছিল প্রতীকী, কিন্তু বার্তাটি ছিল রাজনৈতিক। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবার একজন মুসলিম মেয়র শুধু ক্ষমতায় এলেন না, তিনি নিজের পরিচয় নিয়েই এলেন। শপথের পর তার ভাষণ ছিল নরম কণ্ঠে উচ্চারণ করা এক রাজনৈতিক বজ্রপাত। তিনি বললেন, আমাকে বলা হয়েছিল মানুষের প্রত্যাশা কমিয়ে রাখতে, আমি তা করব না। আমি ছোট প্রত্যাশার রাজনীতি বদলাতে এসেছি। এই একটি বাক্যে বোঝা গেল নতুন মেয়রের দর্শন কি। মামদানির রাজনীতি সুবিধার নয়, সাহসের। বিনামূল্যে বাস সেবা, সাশ্রয়ী ভাড়া, শিশু পরিচর্যা, এসব কাগজে প্রতিশ্রুতি নয়, বরং নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনের প্রশ্ন। আর সেই কারণেই হাজার হাজার মানুষ শীতে দাঁড়িয়ে হাততালি দিয়েছে, স্লোগান তুলেছে। এই অভিষেক শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল এক ধরনের গণজমায়েত। প্রথমবারের মতো ব্লক পার্টি। মারে স্ট্রিট থেকে লিবার্টি স্ট্রিট, 7টি ব্লক জুড়ে মানুষ। 4000 নিবন্ধিত অতিথি, আর বাকিরা ইতিহাসের অতিথি। বাংলাদেশে বংশোদ্ভূত নিউ ইয়র্কবাসীরাও ছিলেন সেখানে। তাদের চোখে ছিল আশা, এই শহরে তাদের কণ্ঠস্বর আরও দৃশ্যমান হবে। কিন্তু মামদানির যাত্রা শুরু হলো আরও স্পষ্ট বার্তা দিয়ে। অভিষেকের কয়েক ঘন্টার মধ্যেই তিনি বাতিল করলেন সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ, বিশেষ করে সেই নির্দেশনা যেখানে মেয়র কার্যালয়ের কর্মকর্তাদের ইসরায়েল বর্জন বা বিনিয়োগ প্রত্যাহার আন্দোলন থেকে দূরে থাকার কথা বলা হয়েছিল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, এটি আদর্শিক। এটি বলছে নিউ ইয়র্ক সিটি আর কোনো নির্দিষ্ট পররাষ্ট্রনৈতিক অবস্থানের দাস নয়। এটি বলছে মেয়র কার্যালয় এখন মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াবে না। এই পদক্ষেপের সমর্থক যেমন উচ্ছ্বসিত, সমালোচক তেমনি সতর্ক। চ্যালেঞ্জটির সামনে পাহাড় সম, 1 কোটি মানুষের শহর, 10 লাখ বাড়িতে বিনামূল্যের সেবা, প্রয়োজন প্রায় $1000 কোটি। মামদানি বলছেন, ধনীদের ওপর কর বাড়বে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাকে পেতে হবে গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন। আর আছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ইতিমধ্যেই মামদানিকে কমিউনিস্ট বলে চিহ্নিত করেছেন, কেন্দ্রীয় তহবিল কাটছাঁটের হুমকিও দিয়েছেন। তবু রাজনীতির নাটকীয়তায় চমক আছে। হোয়াইট হাউসের সাক্ষাতে ট্রাম্পই বললেন, আমি চাই তিনি ভালো কাজ করুন, আর আমি সাহায্য করব।
এই দ্বন্দ্ব, এই অনিশ্চয়তা, এই প্রত্যাশা সব মিলিয়েই মামদানি নিউ ইয়র্ক।